আরে কেউ পুলিশকে ডাকো, আমার সিন্দুক থেকে কোটি কোটি টাকা চুরি হয়ে গেছে। শান্ত হন ম্যাডাম, আপনার কারো উপর সন্দেহ আছে? ঘরে কে কে আসা যাওয়া করে? ঘরে তো সব পুরনো লোক, কিন্তু ওই ছেলেটা রোজ এই বাংলোর আশপাশে ঘুরে বেড়ায়, কুড়া বাছাই করে। সকালেও এখানেই ছিল। আরে শোন, তোর নাম কি? সাহেব রাহুল। টাকা কোথায় লুকিয়েছিস? সত্যি করে বলে দে। সাহেব, আমি কোনো চুরি করিনি, আমি তো শুধু কুড়া বাছাই করছিলাম। আচ্ছা, সোজা করে বলবি না? চল থানায়, সেখানেই সব মনে পড়বে। আমি কোনো ভুল করিনি, আমি নির্দোষ। সকাল 5টা বাজে। শহর এখনো পুরোপুরি জাগেনি, কিন্তু রেলওয়ে ব্রিজের নিচে কাজ শুরু হয়ে গেছে। প্লাস্টিকের বস্তা খড়খড় করছে, লোহার ডিব্বা একে অপরের সঙ্গে ঠোকা খাচ্ছে। এক বুড়ো লোক বলল, তাড়াতাড়ি কর আরিফ, সূর্য উঠে গেলে ভালো খাবার আর কেউ তুলে নেবে। আরিফ মাথা তুলে তার দিকে তাকালো, কিছু বলল না, শুধু ফাটা বস্তা কাঁধে ঝুলিয়ে সামনে এগিয়ে গেল। 17 বছরের রোগা পাতলা ছেলে, কাঁধে বস্তা, হাতে বাঁকা লোহার ছড়ি। মা অনেক বছর আগে অসুখে চলে গেছে। বাবা রিকশা চালাত, কিন্তু একটা দুর্ঘটনার পর চলতে পারে না। ঘর রেল লাইনের পাশে, টিনের ছাউনি দেওয়া ছোট ঘর। কুড়া তার কাছে নোংরা নয়, ওটাই রোজগার, ওটা থেকে সংসার চলে। মাঝে মাঝে ওই কুড়ার মধ্যে এমন জিনিস পেয়ে যায় যা অন্যদের কাছে বেকার, কিন্তু তার কাছে দামি। একদিন পুরনো খবরের কাগজ আর ফাটা কাগজের স্তূপের মধ্যে তার একটা বই পড়ল। কাভারে লেখা, ভারতীয় সংবিধানের পরিচয়। পাতা মোড়ানো ছিল, ধুলো জমেছিল, কিন্তু অক্ষর পরিষ্কার। সে বেশি না ভেবে বইটা বস্তায় রেখে দিল। সন্ধ্যায় যখন ঘরে ফিরল আর বাবা ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়লেন, তখন সে প্রথমবার বইটা খুলল। শব্দগুলো কঠিন ছিল, অনেক জায়গা বোঝা যাচ্ছিল না, কিন্তু একটা লাইন তার মনে আটকে গেল, সব নাগরিক আইনের চোখে সমান। সে ওই বাক্যটা 2-3 বার পড়ল। তার মনে হল যেন এই কথা সোজা তার কাছেই বলা হয়েছে। পরের দিন যখন সে এই কথা তার বন্ধু রাহুলকে বলল, তখন রাহুল হেসে উঠল, এটা পড়ে কি করবি তুই? সমান তুই আর ওই বড় লোকেরা? হ্যাঁ, স্বপ্ন কম দেখ। আরিফ হাসল না, শুধু বলল, জানি না, কিন্তু যদি লেখা থাকে তাহলে কোনোদিন তো সত্যি হবেই। ওই রাত থেকে সে রোজ একটু একটু করে পড়তে লাগল। অনেক শব্দ বোঝা যায় না, তাই অনুমান করে। মাঝে মাঝে পাশের সরকারি স্কুলের দেয়ালে লাগানো পোস্টার পড়ে শব্দের মানে জোড়ার চেষ্টা করে। সেদিনও সব স্বাভাবিক ছিল। সে রাস্তার ধারে পড়ে থাকা কুড়ায় প্লাস্টিক আর কাবার বাছাই করছিল। পাশেই শহরের বিখ্যাত ব্যবসায়ীর বড় বাংলো। সে প্রায়ই ওখান দিয়ে যায়, কারণ ওখানে ভালো কাবার পাওয়া যায়। দুপুর পর্যন্ত সব স্বাভাবিক ছিল। তারপর হঠাৎ বাংলোর ভেতর থেকে শোরগোল উঠল। ঘরের ভেতর থেকে এক মহিলার ঘাবড়ে যাওয়া গলা ভেসে এলো, চুরি হয়ে গেছে, ঘরে চুরি হয়ে গেছে, লকার থেকে কোটি কোটি টাকা উধাও। বাংলোর গেট খোলা, লোকজন বাইরে বেরিয়ে এলো, চাকর বাকর এদিক ওদিক ছুটতে লাগল। পরিবেশ হঠাৎ বদলে গেল। মালকিন কাঁদছিল, লকার থেকে টাকা নেই। কিছুক্ষণের মধ্যে পুলিশ এসে গেল। এক পুলিশ অফিসার কড়া গলায় জিজ্ঞেস করল, আজ সকালে এখানে কে কে ছিল? মালকিনের চোখ এদিক ওদিক ঘুরে আরিফের ওপর থামল। ওই ছেলে, রোজ এখানে ঘুরে বেড়ায়, সন্দেহ ওর ওপর। আরিফ ছড়িটা শক্ত করে ধরল, সাহস করে বলল, আমি কিছু করিনি ম্যাডাম, আমি তো বাইরেই ছিলাম। মালকিন তীক্ষ্ণ গলায় বলল, তাহলে টাকা হাওয়া হয়ে গেছে নাকি? রোজ এখানে মরকড় করছে, খুব চালাকি করছে, চল থানায়, সেখানে সত্যি বেরিয়ে আসবে। সাহেব, সত্যি বলছি, আমি ভেতরে যাইনি। তখনই রাহুল দৌড়ে এলো, সাহেব, এ চুরি করে না, আমরা তো শুধু। রাহুল কথা শেষ করার আগেই কনস্টেবল তাকে ধমক দিয়ে পেছনে ঠেলে দিল। কনস্টেবল গর্জে উঠল, অনেক বকেপুই, উকিল হবি নাকি? রাহুল ঠোঁট চেপে ধরল, চোখে জল চলে এলো। আমরা গরিব সাহেব, চোর নই, চল গাড়িতে ওঠ। ভিড়ের মধ্যে কেউ ফিসফিস করে বলল, এরকমই হয়, সুযোগ পেলেই হাত সাফ। থানায় রাত পর্যন্ত জেরা চলল। তার কাছে না উকিল ছিল, না কোনো পরিচয়। বারবার একই প্রশ্ন, একই সন্দেহ। কখন ভেতরে গিয়েছিলি? টাকা কোথায় লুকিয়েছিস? আমি ভেতরে যাইনি। রাত গভীর হয়ে গেল। শেষে তাকে লকআপে বন্দি করে দেওয়া হলো। লোহার শিকের পেছনে বসে সে দেয়ালে হেলান দিল। প্রথমবার তার মনে হল যে সত্যি বলা যথেষ্ট নয়, প্রমাণও করতে হয়।
আর প্রমাণ করার জন্য শুধু সাহস নয়, বোঝাও দরকার। পরের দিন খবর ছড়িয়ে পড়ল, কুড়া বাছাই করা ছেলে চুরির মামলায় ধরা পড়েছে। লোকে না জিজ্ঞেস করেই মেনে নিল, এরকম লোকেই করে। লকআপে বসে আরিফ চুপ ছিল। সারাদিনের কথা তার মাথায় ঘুরছে, সন্দেহ ওর ওপর। চল থানায়, এরকম লোক। সে ধীরে ধীরে নিজেকে প্রশ্ন করল, যদি আইন সবার জন্য সমান হয় তাহলে আমাকেই বা ভয় কেন লাগছে? সে দেয়ালে হেলান দিয়ে বসে রইল। এখন তার বোঝা যাচ্ছে যে শুধু সত্যি বলা যথেষ্ট নয়। যদি কেউ শুনতে না চায় তাহলে তোমাকে নিজে দাঁড়িয়ে নিজের কথা মানাতে হয়। পরের সকালে আরিফকে পুলিশ ভ্যানে করে জেলা আদালতে নিয়ে আসা হলো। তার হাতে হাতকড়ি ছিল না, কিন্তু পুরো রাস্তায় লোকে তাকে এমনভাবে দেখছিল যেন রায় আগেই হয়ে গেছে। আদালতের সিঁড়ি ভাঙতে ভাঙতে তার প্রথমবার মনে হল যে এখন আর শুধু অভিযোগের ব্যাপার নয়, এখন তাকে নিজের কথা প্রমাণ করতে হবে। ভেতর কোর্টরুমে হালকা ফিসফাস চলছিল। কাঠের পুরনো বেঞ্চে বসা লোকেরা নিজেদের মামলার পালার অপেক্ষায়। যখন তার নাম ডাকা হল রাষ্ট্র বনাম আরিফ, তখন অনেক গলা তার দিকে ঘুরল। পেছনের বেঞ্চ থেকে কারোর মৃদু গলা ভেসে এলো, আরে ওই ছেলে, কুড়া বাছে। আরেকটা গলা আরও মৃদু, হ্যাঁ, ওর ওপরই চুরির অভিযোগ। আরিফ মাথা নিচু করল না, সে সোজা সামনে তাকিয়ে দাঁড়িয়ে রইল, কিন্তু কথাগুলো কানে স্পষ্ট পৌঁছে গেল। সরকারি উকিল দাঁড়িয়ে বলল, মাননীয় আদালত, আসামি ঘটনার সময় ঘটনাস্থলের কাছে উপস্থিত ছিল। তাকে অনেকবার ওই বাড়ির আশেপাশে দেখা গেছে। সন্দেহের ভিত্তিতে জেরা করা হয়েছে এবং পরিস্থিতি তার বিরুদ্ধে ইঙ্গিত করছে। জাজ শান্ত গলায় জিজ্ঞেস করলেন, আসামির কাছে উকিল আছে? আরিফ এদিক ওদিক তাকাল। তার বাবা পেছনের বেঞ্চে বসা, দুর্বল আর অসহায়। তাদের কাছে এত টাকা নেই যে কোনো উকিল দাঁড় করাতে পারে। সরকারি উকিল বলল, মাননীয় আদালত, যদি আসামি চায় তাহলে তাকে আইনি সাহায্য দেওয়া যেতে পারে। জাজ আরিফের দিকে তাকালেন, তুমি আইনি সাহায্য নিতে চাও? পরের তারিখ দেওয়া যেতে পারে। আরিফ কিছুক্ষণ চুপ রইল। তার মনে পড়ল ওই পুরনো বই যেটা সে কুড়ার স্তূপে পেয়েছিল। রাতে ঘরে ফিরে সে ওটা পড়ত। সব বোঝা যায় না, কিন্তু একটা কথা পরিষ্কার, প্রত্যেকের নিজের কথা বলার অধিকার আছে। তার ওই লাইন মনে পড়ল, আইনের সামনে সবাই সমান। সে ধীরে ধীরে হাত তুলল। মাননীয় জাজ সাহেব, আমি কি নিজের কথা নিজে বলতে পারি? জাজ জিজ্ঞেস করলেন, তোমার আইনের জ্ঞান আছে? আরিফ বলল, পুরোটা না, কিন্তু যতটুকু বুঝেছি ততটুকু যথেষ্ট নিজের কথা বলার জন্য। তোমার আইনের জ্ঞান আছে? আরিফ বলল, পুরোটা না, কিন্তু যতটুকু বুঝেছি ততটুকু যথেষ্ট নিজের কথা বলার জন্য। জজ কিছুক্ষণ ভেবে বললেন, ঠিক আছে, এখন শুনানি শুরু করা যাক, কিন্তু মনে রেখো আদালতে বলা প্রত্যেক শব্দের দায়িত্ব থাকে। সরকারি পক্ষ গোয়াবেশ করল, ঘরের মালকিন। সে দাঁড়িয়ে বলল, সকালে লকার খোলা পাওয়া গেছে, টাকা নেই, আর ঘরের বাইরে শুধু ওই ছেলেকেই দেখা গেছে। সে আঙুল তুলে আরিফের দিকে ইশারা করল। রোজ ওই ঘুরে বেড়ায়, এরকম লোক প্রায়ই চুরি করে। আদালতে কোনো বিশেষ প্রতিক্রিয়া হল না। আরিফ চুপ করে দাঁড়িয়ে রইল, কিন্তু এই শেষ কথা তার ভেতর গভীরে গেঁথে গেল। জজ তার দিকে তাকালেন, তুমি কিছু বলতে চাও? মি রোজ ওখান দিয়ে যাই, কারণ ওখানে কুড়া পাওয়া যায়, কিন্তু সেদিন আমি ঘরের ভেতর যাইনি। যদি আমি চুরি করতাম তাহলে বাইরে দাঁড়িয়ে থাকতাম কেন? তুমি এটা প্রমাণ করতে পারো? আরিফ কিছুক্ষণ চুপ রইল। তার সকালের প্রত্যেকটা কথা স্পষ্ট মনে ছিল। দুধওয়ালার সঙ্গে কথা, দোকান থেকে নেওয়া পানি, আর কুড়া থেকে পাওয়া ভাঙা মোবাইল। তার দিন প্রায় সবসময় একই রকম হয়। সে জানত যে সে ঘরের ভেতর যায়নি। তারপর সে মাথা তুলে বলল, সেদিন সকালে আমি রাস্তার ধারে দুধওয়ালার সঙ্গে কথা বলছিলাম। পাশের দোকান থেকে পানি নিয়েছি। কুড়া থেকে একটা ভাঙা মোবাইলও পেয়েছি। আমি বাইরেই ছিলাম, ভেতরে যাইনি। যদি সন্দেহ থাকে তাহলে প্রমাণ করুন। ওই ঘরের বাইরে কি ক্যামেরা আছে? ক্যামেরা আছে, কিন্তু সেদিনের ফুটেজ আমার কাছে নেই। সিসিটিভি ফুটেজ কি আদালতে পেশ করা হয়েছে? তদন্ত চলছে, শুনানির তারিখ এগিয়ে দেওয়া হলো। জজ বললেন, পরের তারিখে সিসিটিভি ফুটেজ পেশ করা হবে। আরিফকে ফিরিয়ে নিয়ে যাওয়া হলো। লকআপে ফেরার সময় সে ভাবল, যদি সত্যি আমার সঙ্গে থাকে তাহলে ভয়ের কিছু নেই, কিন্তু সত্যিকে প্রমাণ করা সহজ নয়। বাইরে তার বাবা দাঁড়িয়ে, তাদের চোখে ভয়। বাবা, কি হবে? আরিফ প্রথমবার বাবার চোখে সোজা তাকিয়ে বলল, বাবা, যদি আইন সত্যিই সমান হয় তাহলে আমি তা প্রমাণ করব। পরের শুনানির দিন আগের দিনগুলোর থেকে আলাদা ছিল। আদালতের বাইরে হইচই বেশি। এখন এটা আর সাধারণ চুরির মামলা নয়। কুড়া বাছাই করা ছেলে নিজে মামলা লড়ছে,
এই কথা শহরে ছড়িয়ে গেছে। কেউ কৌতূহলী হয়ে এসেছে, কেউ তামাশা দেখতে, আর কেউ হয়তো দেখতে যে সত্যিই সমতা বলে কিছু আছে কিনা। আরিফ এবার চুপ ছিল, কিন্তু দ্বিধায় নয়। গত কয়েকদিনে সে থানায় শোনা প্রত্যেকটা কথা জুড়ে নিয়েছে। তার মনে ছিল যে বাড়ির বাইরে দুটো ক্যামেরা আছে, একটা গেটে, একটা বারান্দার কাছে। চুরি সকালের সময় বলা হয়েছে, আর ঠিক তখনই সে রাস্তার ধারে দুধওয়ালার সঙ্গে ঝগড়া করছিল, কারণ দুধওয়ালা তাকে উধার দিতে মানা করেছিল। জজের সামনে শুনানি শুরু হলো। সরকারি উকিল দাঁড়িয়ে আদালতের দিকে তাকিয়ে বলল, মাননীয় আদালত, আজ আমরা সিসিটিভি ফুটেজ পেশ করছি। ভিডিও চালানো হলো। আদালতে নিস্তব্ধতা, সবার চোখ স্ক্রিনে। ভিডিও চলল। সকালের সময় গেট খোলা বন্ধ হচ্ছে, কিছু ঘরের কাজের লোক এদিক ওদিক যাচ্ছে। একটা ফ্রেমে আরিফ দূরে রাস্তায় দেখা গেল, কাঁধে বস্তা নিয়ে। সে কুড়ার স্তূপের কাছে ঝুঁকে আছে, কিন্তু ঘরের ভেতর যেতে তাকে কোথাও দেখা গেল না। সরকারি উকিল বলল, ফুটেজে আসামি ঘটনাস্থলের কাছে উপস্থিত, এটা সন্দেহকে আরও শক্ত করে। সাহেব, ফুটেজে এটাও দেখান যে কে ঘরের ভেতর গেছে আর বাইরে এসেছে। ভিডিও এগোলো। প্রায় 15 মিনিট পর স্ক্রিনে একজন লোক দেখা গেল, সাদা শার্ট, মাথায় টুপি। সে দ্রুত গেটের কাছে এলো, কয়েক সেকেন্ড থামল, তারপর ভেতরে চলে গেল। কিছুক্ষণ পর একই লোক বাইরে বেরোল। এবার তার চাল আগের থেকে দ্রুত। আরিফ স্ক্রিনের দিকে ইশারা করে বলল, এ কে? মালকিন বলল, সাদা মালি হবে। জজ জিজ্ঞেস করলেন, নাম কি? রমেশ। মালি রোজ আসে, এর সঙ্গে কোনো সম্পর্ক নেই। মাননীয় জজ সাহেব, যদি শুধু সন্দেহের ভিত্তিতে আমাকে গ্রেফতার করা হয়, তাহলে ফুটেজে ঘরের ভেতর যাওয়া প্রত্যেক ব্যক্তির জেরা কেন হয়নি? রমেশের জেরা হয়েছে, প্রাথমিক জেরা হয়েছে, কিন্তু তার বিরুদ্ধে কিছু পাওয়া যায়নি। তার ঘরে তল্লাশি হয়েছে? না। যদি শুধু গরিব হওয়ার জন্য আমার ওপর সন্দেহ হয়, তাহলে ভিডিওতে দেখা অন্য লোকের ওপর একই সন্দেহ কেন হয়নি? আদালত আবেগের ওপর নয়, সাক্ষ্যের ওপর চলে। তাহলে সাক্ষ্য পুরোটা দেখান, শুধু আমার মুখ নয়। স্ক্রিন আবার চালান। ভিডিও আবার চালানো হলো। গেটের দৃশ্য এগোলো। ঠিক তখনই ঘরের ভেতরের আলো কয়েক সেকেন্ডের জন্য বন্ধ হয়ে গেল, তারপর আবার জ্বলে উঠল। জজ জিজ্ঞেস করলেন, অভিযোগে এর উল্লেখ আছে? না। আরিফ ধীরে ধীরে বলল, যদি লকার তখন খোলা হয়, তাহলে বিদ্যুৎ কেন গেল? সরকারি উকিলের কাছে তাৎক্ষণিক উত্তর ছিল না। প্রাথমিক জেরা হয়েছে, কিন্তু তার বিরুদ্ধে কিছু পাওয়া যায়নি। পরের তারিখ পর্যন্ত মালি রমেশকে হাজির করা হোক এবং বিস্তারিত তদন্ত রিপোর্ট দেওয়া হোক। আদালত মুলতুবি। শুনানি শেষ হবার পর যখন আরিফকে বাইরে নিয়ে যাওয়া হলো, তখন তার পা আগের থেকে স্থির ছিল। আজ প্রথমবার প্রশ্ন শুধু তার ওপর নয়। আদালতে এটা স্পষ্ট হয়ে গেছে যে তদন্ত অসম্পূর্ণ ছিল, কিন্তু সে জানত যে মামলা এখনও শেষ হয়নি। যদি আসল আসামি সামনে আসে, তাহলে কথা শুধু চুরির মধ্যে সীমাবদ্ধ থাকবে না। তখন এটাও জিজ্ঞেস করা হবে যে বিনা ঠোস সাক্ষ্যে একটা ছেলেকে গ্রেফতার কেন করা হয়েছে। বাইরে তার বাবা দাঁড়িয়ে। এবার তাদের মুখে আগের মতো ভয় নেই। তারা জিজ্ঞেস করল, বাবা, ভেতরে কি হলো? ভিডিও দেখানো হয়েছে, এখন মামলা পরিষ্কার হবে। ঠিক তখন এই ভিড়ের মধ্যে দাঁড়ানো একজন লোক তাকে লাগাতার দেখছিল। সাদা শার্ট, মাথায় টুপি, ঠিক ওই মুখ যেটা স্ক্রিনে দেখা গেছে। সে চোখ সরাল না। আরিফ তাকে চিনে ফেলল। পরের তারিখে আদালতে স্বাভাবিকের থেকে বেশি লোক। বাইরে ভিড় জমেছ থাকে। পেছন থেকে আওয়াজ আসছে, আজ মালি আসবে, আজ সত্যি জানা যাবে। রমেশও উপস্থিত ছিল, ঠিক ওই সাদা শার্টের লোক। সে সাক্ষ্য দেওয়ার জন্য দাঁড়াল। সরকারি উকিল জিজ্ঞেস করল, আপনি সেদিন বাড়িতে কাজ করতে গিয়েছিলেন? জি, রোজ যাই। আপনি কাউকে ঘরের ভেতর যেতে দেখেছেন? না সাহেব। রমেশ ভাইয়া, আপনি সেদিন কোন সময় ঘরের ভেতর গিয়েছিলেন? সকাল 8:30 নাগাদ। আর কতক্ষণ ছিলেন? রমেশ উত্তর দিল, মাত্র 5-10 মিনিট। আরিফ জজের দিকে তাকিয়ে বলল, মাননীয় আদালত, ফুটেজে এই ব্যক্তি প্রায় 15 মিনিট ভেতরে ছিল, আর ঠিক তখনই বিদ্যুৎ কয়েক সেকেন্ডের জন্য গিয়েছিল। আমি জানি না বিদ্যুৎ কেন গেল। এটা কি সত্যি নয়? এটা কি সত্যি নয় যে গত মাসে আপনার মাইনে আটকে দেওয়া হয়েছিল? সরকারি উকিল দাঁড়াল। আপত্তি, এটা অপ্রাসঙ্গিক। প্রাসঙ্গিক, কারণ চুরি ঠিক সেই দিন হয়েছে যেদিন ঘরে টাকা নিয়ে কথা হয়েছিল। উত্তর দিন। হ্যাঁ, মাইনে আটকে দেওয়া হয়েছিল। সেদিন আপনি লকারের ঘরে ঢুকেছিলেন? এসব অনুমান। আসামি বিষয়ে ভোরানোর চেষ্টা করছে। যদি আমি অনুমান করি, তাহলে পুলিশ আমার ঝোলায় তল্লাশি কেন করল? রমেশের ঘরে তল্লাশি হয়েছে। তদন্ত অফিসারকে হাজির করা হোক। রমেশের ঘরে তল্লাশি হয়েছিল?
না, মাননীয় আদালত। কেন? শুরুর সন্দেহ আসামির উপর ছিল। মাননীয় আদালত, সন্দেহ কি আমার কাপড়ে ছিল না আমার গরিব হওয়ায়? আমি টাকা নিইনি। আমি শুধু কি? আমি লকার দেখেছিলাম, মালকিন পাসওয়ার্ড বদলাতে বলেছিল। মাননীয় আদালত, লকারে তো ভাঙচুরের কোনো চিহ্ন পাওয়া যায়নি, পাসওয়ার্ড দিয়েই খোলা হয়েছে। আমি টাকা নিইনি, আমার ভাই নিয়েছে। আমি শুধু তাকে বলেছিলাম যে ঘরে টাকা আছে। রমেশ আর তার ভাইয়ের বিস্তারিত তদন্ত করা হোক। পরের শুনানি পর্যন্ত আসামি আরিফকে ন্যায়িক হেফাজত থেকে মুক্তি দেওয়া হল। শেষ শুনানির দিন ছিল। আদালতে স্বাভাবিকের থেকে অনেক বেশি লোক ছিল। সবাই জানত যে আজ রায় হবে। তদন্ত শেষ হয়েছে। রমেশের ভাইয়ের ঘর থেকে নগদ টাকার বড় অংশ উদ্ধার হয়েছে। তদন্ত রিপোর্টে লেখা যে লকার কোনো ভাঙচুর ছাড়াই পাসওয়ার্ড দিয়ে খোলা হয়েছে। কল রেকর্ড থেকে জানা গেছে যে চুরির এক রাত আগে রমেশ আর তার ভাইয়ের মধ্যে অনেক লম্বা কথা হয়েছে। আদালতের সামনে পেশ করা সাক্ষ্য, সিসিটিভি ফুটেজ, কল রেকর্ড আর উদ্ধারের ভিত্তিতে এটা স্পষ্ট যে আসামি আরিফের বিরুদ্ধে লাগানো অভিযোগ প্রমাণিত হয়নি। তাকে তাৎক্ষণিকভাবে খালাস দেওয়া হল। এটাও স্পষ্ট যে তদন্তের শুরুর দিকে পক্ষপাতের প্রভাব ছিল। কোনো ব্যক্তির সামাজিক বা অর্থনৈতিক অবস্থা তার বিরুদ্ধে সাক্ষ্য হতে পারে না। আদালত এই মামলায় তদন্তকারী সংস্থাকে সতর্কতা ও নিরপেক্ষতা বজায় রাখার কড়া নির্দেশ দিচ্ছে। আদালত আসামি আরিফকে সব অভিযোগ থেকে মুক্ত ঘোষণা করছে। আদালত তদন্তে হয়ে যাওয়া তাড়াহুড়োর উপরও মন্তব্য রেকর্ড করল। আরিফকে বলার সুযোগ দেওয়া হল। সে দাঁড়িয়ে বলল, মাননীয় আদালত, যদি আমি পড়তে না জানতাম তাহলে হয়তো বলতেও পারতাম না। আমার আইন পুরোটা জানা নেই, কিন্তু এতটুকু বুঝেছি যে প্রশ্ন করা জরুরি। গরিব হওয়া অপরাধ নয়। বাইরে বেরোতে গিয়ে ঠিক ওই লোকেরা দাঁড়িয়ে যারা প্রথম দিন তাকে সন্দেহের চোখে দেখেছিল। এবার কেউ কিছু বলল না। দুধওয়ালা এগিয়ে এসে মৃদু গলায় বলল, উধার এখনও বাকি, কিন্তু আজ ভাবিস না। রমেশকে পুলিশ হেফাজতে নিয়ে গেছে। যাওয়ার সময় সে একবার আরিফের দিকে তাকালো, তারপর চোখ নামিয়ে নিল। পরের দিনও তাকে সকালে উঠতে হবে, বাবার ওষুধ আনতে হবে। ঘর এখানেই থাকবে, কিন্তু এখন তার একটা কথা বোঝা হয়ে গেছে। আওয়াজ ততক্ষণ ছোট থাকে যতক্ষণ না তাকে ব্যবহার করা হয়। কয়েকদিন পর একজন স্থানীয় উকিল তার সঙ্গে দেখা করতে এলো। সে বলল, যদি পড়তে চাও তাহলে আমি সাহায্য করতে পারি। প্রত্যেক মামলা জেতার জন্য লড়া হয় না, কিছু মামলা বোঝার জন্যও লড়া হয়। ওই রাতে আরিফ আবার সেই পুরনো সংবিধানের বই খুলল। এবার সে শুধু পড়ছিল না, সে প্রস্তুতি নিচ্ছিল। সন্দেহ প্রায়ই সহজ রাস্তা বেছে নেয়, সত্যি কঠিন রাস্তা। কাপড়, অবস্থা বা গরিবি কাউকে অপরাধী করে না, কিন্তু চুপ থাকা অনেক সময় ভুলকে শক্ত করে নেয়। সমতা শুধু বইয়ে থাকে না, তাকে দাঁড়িয়ে দাবি করতে হয়।